বাংলা ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেই কবিতাটি হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতাটি। তো হাট কবিতাটি বলার আগে আমরা যতীন্দ্রনাথ সেনগুপ্ত সম্বন্ধে দু চার কথা জেনে নেব। যতীন্দ্রনাথ সেনগুপ্ত বাংলা কাব্য জগতে দুঃখবাদী কবি হিসাবে পরিচিত। তার লেখালেখির মধ্যে মরুমায়া, মরুশিখা, মরীচিকা প্রভৃতি কাব্যগ্রন্থগুলি কিন্তু জনপ্রিয়। তো সেই যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা জনপ্রিয় কাব্যগ্রন্থ মরীচিকা থেকে তোমাদের পাঠ্য এই কবিতাটি হাট কবিতাটি নেওয়া হয়েছে। এটা তোমরা খাতার মধ্যে নোট করে নিতে পারো। যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা জনপ্রিয় কাব্যগ্রন্থ মরীচিকা থেকে হাট কবিতাটি নেওয়া হয়েছে। এটা তোমরা খাতার মধ্যে নোট করে নিতে পারো। তো হাট কবিতাটি মরীচিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে যেগুলো বললাম যে মরুশিখা, মরুমায়া এগুলি রয়েছে। তো যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতার মধ্যে বাস্তব জীবনের যে চালচিত্র সেই চালচিত্রকে ফুটিয়ে তোলা হয়। তিনি তার কবিতার মধ্য দিয়ে মানুষের সুখ দুঃখ, বাস্তব জীবন, মানুষের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলেন এবং কবিতার মধ্য দিয়ে আমাদের কাছে উপস্থাপন করেন। তো হাট কবিতার যে বিষয় সেই বিষয়ের মধ্যে দিয়ে আমরা যখন দেখব যে হাট কিন্তু এখানে কবি কিন্তু হাটের যে বর্ণনা সুন্দর করে কবিতা জুড়ে দিয়েছেন, সেই হাটের বর্ণনার মধ্য দিয়ে তোমাদের মনে হতে পারে যে হাট কবিতার মধ্যে শুধুমাত্র হাটের একটা বর্ণনা দেওয়া হয়েছে। হাট কোথায় বসে, হাটের মধ্যে মানুষের আগমন কিভাবে হয়, সেই বর্ণনা দেখে মনে হতে পারে তোমাদের যে শুধুমাত্র হাটেরই বর্ণনা দেওয়া হয়েছে। কিন্তু হাট কবিতার মধ্য দিয়ে কবি কিন্তু এক অন্তর্নিহিত অর্থকে ফুটিয়ে তুলেছেন। সেই অন্তর্নিহিত অর্থকে পাঠকের কাছে উপস্থাপন করেছেন এবং আমাদের বাস্তবের এক সুন্দর দিককে ফুটিয়ে তুলেছেন। তো সেই অন্তর্নিহিত অর্থটাকে আমরা জানবো কবিতার শেষে। তার আগে আমরা কবিতাটা পাঠ করব এবং প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করব। কবিতাটা অনেকটা বড়, তো প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবে। প্রত্যেকটা লাইন যখন আমি আলোচনা করব তখন কিন্তু বোঝার চেষ্টা করবে। তো কবিতাটা পাঠ করার আগে যেটা বলবো যে হাট শব্দটা তোমরা সবাই শুনেছ। হাট হচ্ছে সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে বসা বাজার।
আর হাট হচ্ছে গ্রাম কেন্দ্রিক। গ্রামে নির্দিষ্ট দিনে যে বাজার বসে তাকে আমরা বলতে পারি হাট। সেই হাটের মধ্য দিয়ে গ্রামের মধ্যে একটা যোগাযোগ কিন্তু তৈরি হয়। শুধুমাত্র একটি গ্রাম না, আশেপাশে যদি অন্য গ্রামগুলি থাকে তাদের মধ্যে কিন্তু একটা যোগাযোগ তৈরি হয়। এখানে আমরা দেখব যে হাট ও বাজার, হাট ও বাজার এই যে হাট ও বাজার এই শব্দ দুটি অর্থগত দিক থেকে একই হলেও কিছু কিছু পার্থক্য রয়েছে। হাট সাধারণত গ্রাম কেন্দ্রিক, গ্রামের একটা নির্দিষ্ট দিনে হাট বসে থাকে এবং সে হাটের যদি কিছু কিছু বৈশিষ্ট্য আমরা দেখি তাহলে দেখতে পাবো হাটের মধ্যে যে দোকানগুলি বসে বা মানুষ যেখানে কেনা বেচা করে সেখানে কিন্তু দোকানপাটগুলো কিন্তু অস্থায়ী, অর্থাৎ হাট শেষ হলে কিন্তু তারা উঠে চলে যায়, আবার যখন হাট বসে তখন আসে। আবার কোন রকমে টিনের চালা দিয়ে বা খড়ের চালা দিয়ে দুটো বাঁশ লাগিয়ে ওপরে একটা ছাউনির মতো তৈরি করা হয়। পাকা বাড়ি সেখানে চোখে পড়ে না। আশেপাশে গ্রাম থেকে লোক আসে, জিনিস কেনা বেচা করে এবং দিন ফুরিয়ে এলে অর্থাৎ অন্ধকার নামার আগে কিন্তু যে যার বাড়ি ফিরে যায়। সেই হাট কিন্তু তখন অন্ধকারের মধ্যে ফাঁকা অবস্থায় পড়ে থাকে। তাহলে আমরা দেখছি যে হাট হচ্ছে একটা অস্থায়ী বাজার বলা যায়। অপরদিকে যেখানে আমরা বাজার শব্দটা পাচ্ছি সেখানে এটা হচ্ছে শহর কেন্দ্র। শহরাঞ্চলে যে বাজারগুলি রয়েছে সেগুলিকে বোঝানো হচ্ছে, যেগুলি স্থায়ী, যেখানে পাকা দোকানের মধ্যে দিয়ে যেগুলি প্রত্যেক দিনই বসে, প্রত্যেক দিনই খোলা হয় এবং মানুষ সেখানে এসে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যায়। তাহলে এর মধ্যে কিছুটা পার্থক্য আমরা লক্ষ্য করছি। তো আমাদের যে আলোচ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে হাট নিয়ে। এই হাট আমি প্রথমেই বললাম, এই হাটের বৈশিষ্ট্যের কথা মাথায় রেখে আমরা কবিতাটা পাঠ করব। হাট গ্রাম কেন্দ্রিক এবং গ্রামের মানুষদের একটা কেনা বেচার কেন্দ্রস্থল বলতে পারো। এবার আমরা কবিতার মধ্যে যাব এবং কবিতার মধ্যে দিয়ে কবিতাটাকে পাঠ করার মধ্য দিয়ে প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করব এবং শেষে গিয়ে আমরা কিন্তু কবিতাটার অন্তর্নিহিত যে অর্থ সেই অর্থটাকে জানার চেষ্টা করব। কবিতাটি পাঠ করছি দেখো। তো প্রথমে আমি বললাম হাট হচ্ছে গ্রাম কেন্দ্রিক এবং দেখো কবিতার শুরুতেই কিন্তু কবি কিন্তু সেটাই নির্দেশ করছেন। দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট। দূরে দূরে গ্রাম 10-12 খানি, 10-12টা গ্রাম নিয়ে কি না সেখানে একটা হাট বসে এবং 10-12টি গ্রাম সেখানে এসে গ্রামের লোকেরা এসে সেখানে জিনিস কেনা বেচা করে। অর্থাৎ একটা হাট কি করছে, কতগুলি গ্রামের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করছে। সেই গ্রাম হাটটা হয়ে যাচ্ছে সেই গ্রামের একটা কেন্দ্রবিন্দু, সেখানে মানুষের আগমন ঘটছে, মানুষ সেখানে রোজগারের একটা দিক খুঁজে পাচ্ছে। তাই দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট। সন্ধ্যায় সেটা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ছাট। কি বলছেন? সন্ধ্যায় সেটা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ছাট। লাইন দুটির মধ্যে দিয়ে একটা অবহেলা আমরা দেখতে পাচ্ছি। কি রকমের অবহেলা? যে সন্ধ্যায় সেটা জ্বলে না প্রদীপ, অর্থাৎ আমি আগেই বললাম যে দিনের শেষে অন্ধকার নামার আগে হাটে যে সমস্ত মানুষেরা সকাল থেকে জিনিস কেনা বেচার জন্য ভিড় করে তারা কিন্তু সন্ধ্যা নামার আগে নিজের নিজের বাড়ি ফিরে যায়। হাটকে তখন অন্ধকারের মধ্যেই থাকতে হয়।
সে হাটের আর কেউ খোঁজ খবর তখন নেয় না। শুধুমাত্র মানুষ সেখানে জিনিস কেনা বেচা করতে আসে, তারপরে কিন্তু হাটের তারা কোনো খোঁজ খবর রাখে না। এটি কোন দিক থেকে নির্দেশ করছেন কবি? আমাদের এই পৃথিবীর মধ্যেও মানুষের মধ্যে কিন্তু এই গুণ বর্তমান। মানুষ প্রয়োজনে কোনো জিনিসকে ব্যবহার করে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে সেই জিনিসকে অবহেলা করে এবং দূরে সরিয়ে রাখে। ধরে রাখো যে দীর্ঘদিন ধরে একটা লোক সাইকেল চালিয়ে এসেছে, হঠাৎ সে একটা বাইক কিনলো। তখন কি দেখা গেল, সেই সাইকেলটিকে সে একটা বাড়ির পাশে রেখে দিল। দীর্ঘদিন ধরে সেটাতে জং ধরে গেল, ধুলো পড়লো, সাইকেলটা একটা অবহেলার মধ্যে দিয়ে পড়ে রইল। অর্থাৎ যতদিন তার প্রয়োজন ছিল ততদিন কিন্তু তাকে ব্যবহার করা হয়েছে। হাটের ক্ষেত্রেও তাই, হাটকে এখানে একটি প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। কবি বলতে চাইছেন মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে, মানুষের মধ্যে কিন্তু এই গুণ বর্তমান। মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে সেই জিনিসের প্রতি তার একটা অবহেলা দেখতে পাওয়া যায়। তো হাটের প্রয়োজনটা মানুষের দিনের বেলা, রাতের বেলা নয়। তাই সন্ধ্যার সময় যখন দূরে দূরে গ্রামের বাড়িগুলোতে সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়, প্রভাতে যখন ঝাঁট দেওয়া হয় অর্থাৎ বাড়ি পরিষ্কার রাখা হয়, তখন কিন্তু সেই হাটের খবর কেউ রাখে না। সকলেই কিন্তু সেই হাটকে অবহেলা করে। তাহলে এই গুণটা কিন্তু লেখক আমাদের কাছে তুলে ধরেছেন। কেন খোঁজ রাখে না সেটা দেখো কি বলছেন। বেচা কেনা সেরে বিকেল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়, বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ, দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আঁধারেতে থাকে হাট। অর্থাৎ আগেই বললাম যে মানুষ কেনা বেচা সেরে যে যার ঘরে ফিরে যায়, সন্ধ্যে নামার আগেই যে যার ঘরে ফিরে যায়, কেউ আর হাটের খোঁজ খবর রাখে না। বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ, অর্থাৎ অন্ধকার নেমে আসছে সেই মুহূর্তটাকে বোঝানোর জন্য কবি এখানে এই লাইনগুলি ব্যবহার করেছেন। বকের পাখায় আলো, অর্থাৎ পাখিরা সব বাসায় ফিরছে। আলোক লুকায় বলতে এখানে সূর্য অস্ত যাচ্ছে, অর্থাৎ অন্ধকার নেমে আসছে। ছাড়িয়া পুবের মাঠ, যে সূর্য সকালে পূব দিকে উঠেছিল সে এখন পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তাই ছাড়িয়া পুবের মাঠ, দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, অর্থাৎ সন্ধ্যের সময় প্রদীপ জ্বালানো হচ্ছে, কিন্তু সে হাটে প্রদীপ জ্বালানো হচ্ছে না। তাই কি বলছেন শেষ লাইনে, আঁধারেতে থাকে হাট, অর্থাৎ অন্ধকারের মধ্যে হাটকে বিরাজ করতে হয়। তাহলে এই অংশ থেকে আমরা যেটা পেলাম যে মানুষও পৃথিবীর মধ্যে যেটা হয় যে সে তার প্রয়োজনে তার প্রতি একটা যত্ন মানুষ কিন্তু দেখায় কোনো জিনিসের প্রতি, কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। হাটও তেমনি। পরের অংশে আসছি দেখো। নিশা নামে দূরে শ্রেণীহারা একা, ক্লান্ত কাকের পাখে, নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, পার্শ্বে পাকুর শাখে। কি বলছে, নিশা নামে দূরে শ্রেণীহারা একা, নিশা অর্থাৎ রাত্রি, নামে দূরে শ্রেণীহারা একা। শ্রেণীহারা মানে দল থেকে ছাড়া পড়ে গেছে বা দল থেকে বেরিয়ে এসেছে এরকম। একা, ক্লান্ত কাকের পাখি, এই যে লাইনগুলো ব্যবহার করা হয়েছে এগুলোর মধ্যে দিয়ে কবি রাত্রি নামার অর্থাৎ অন্ধকারের যে পরিবেশ, সন্ধ্যার সময় যে অন্ধকারময় পরিবেশ, সেই পরিবেশের মধ্যে যে হাট নির্জন ভাবে বিরাজ করছে, সেই নির্জনতাটাকে ফুটিয়ে তোলার জন্য কবি কিন্তু এই লাইনগুলো ব্যবহার করছেন। কি বলছেন, নিশা নামে দূরে শ্রেণীহারা একা, ক্লান্ত কাকের, যে কাক সারাদিন খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেরিয়েছে, সে এখন সন্ধ্যার সময় নিজের বাসায় এসে পৌঁছেছে। তাই বলছে ক্লান্ত কাকের পাখি, তার ডানাগুলো যেন ক্লান্ত হয়ে গেছে।
অর্থাৎ সে এখন সন্ধ্যার সময় নিজের বাসায় ফিরে এসেছে। এই লাইনগুলোর মধ্যে দিয়ে কি বললাম, যে কবি নির্জনতাকে বোঝাতে চেয়েছেন, সন্ধ্যার যে নির্জনতা এবং অন্ধকারময় যে পরিবেশ, সেই পরিবেশটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য তিনি কিন্তু এই লাইনগুলো ব্যবহার করছেন। পরে দেখো কি বলছে, নদীর বাতাস সাড়ে প্রশ্বাস পার্শ্বে পাকুর শাখে। নদীর বাতাস, যে বাতাসও যেন এখানে ক্লান্ত হয়ে পড়েছে, সে যেন পার্শ্বে অর্থাৎ পাশের পাকুর শাখে অর্থাৎ পাকুর গাছের ডালে কি করছে, নিঃশ্বাস ত্যাগ করছে। পরে দেখো কি বলছে, হাটের নির্জনতাটাকে ফুটিয়ে তোলার জন্য আরো কিছু লাইন ব্যবহার করেছেন। হাটের দোচালার মুদিল নয়ান। হাটের দোচালা, আমি আগেই বললাম যে হাটের মধ্যে যে দোকানগুলো তৈরি করা হয় সেগুলো অস্থায়ী, এবং কিছু কিছু দোকানগুলো ওই টিনের শেড দিয়ে বা খড়ের শেড দিয়ে তৈরি করা হয়, বাঁশ লাগানো থাকে, ঠিক আছে, কিছু বাঁশের খুঁটি পুঁতে সেগুলোর উপরে একটা করে টিনের ছাউনি বা খড়ের ছাউনি দেওয়া হয়। তো সেটাই বলছে, হাটের দোচালা মুদিল নয়ান। হাটের দোচালা মুদিল নয়ান মানে সেখানে আর জিনিস কেনা বেচা হচ্ছে না, সন্ধ্যা নেমে গেছে, অর্থাৎ সেই অস্থায়ী দোকানগুলো কিন্তু এখন বন্ধ, বা যে ছাউনিগুলো তৈরি করা ছিল সেগুলো এখন ফাঁকা, এখন কিন্তু সেখানে লোকজন নেই। তাই মুদিল নয়ান অর্থাৎ চোখ বন্ধ করে দিয়েছে, অর্থাৎ তারা যেন ঘুমিয়ে পড়েছে। কারো তরে তার নাহি আহ্বান, অর্থাৎ কেউ হাটের আর কোনো খোঁজ খবর রাখে না, ডাক দিচ্ছে না কেউ আর কি, অর্থাৎ হাটের খবর কিন্তু সন্ধ্যার পর আর কেউ খোঁজ রাখে না। বাজে বায়ুবাসী বিদ্রুপবাসী জীর্ণ বাঁশের ফাঁকে নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে। কি বলছেন, বাজে বায়ুবাসী, হাটকে এখানে যেন একটা জীবন্ত চরিত্র হিসেবে তুলে ধরেছেন লেখক। তিনি কি বলছেন, বাজে বায়ুবাসী বিদ্রুপবাসী জীর্ণ বাঁশের ফাঁকে, অর্থাৎ হাটের মধ্যে যে টিনের ছাউনি বা খড়ের ছাউনি দিয়ে যে দোকানগুলি তৈরি করা হয় সেগুলি বাঁশের উপরেই দাঁড়িয়ে থাকে, বাঁশের যে কতগুলি বাঁশের খুঁটি পুঁতে সেগুলো করা হয়। তো সেই বাঁশের মধ্যে দীর্ঘদিন ধরে বাঁশটি ব্যবহার করার ফলে তার মধ্যে যে ক্ষয়, অর্থাৎ বাঁশটি কি হয়েছে, ফেটে তার বাঁশটি কিন্তু নষ্ট হতে বসেছে। তো সেই ফেটে যাওয়া বাঁশের মধ্যে কি হচ্ছে, নির্জন হাটের মধ্যে বাতাস এসে সেই বাঁশের ভিতরে প্রবেশ করছে, এবং ফাটা বাঁশের মধ্যে বাতাস প্রবেশের ফলে একরকমের আওয়াজ সৃষ্টি হচ্ছে, একরকমের আওয়াজ সৃষ্টি হচ্ছে। আর সেই আওয়াজ থেকে কবি কি বলছেন, বলছে বাজে বায়ুবাসী বিদ্রুপবাসী জীর্ণ বাঁশের ফাঁকে, অর্থাৎ সেই বাতাসের আওয়াজটা শুনে কবির মনে হয়েছে যেন বাতাসও যেন হাটকে ব্যঙ্গ বিদ্রুপ করছে। কি ধরনের ব্যঙ্গ বিদ্রুপ, অর্থাৎ সে বাতাস যেন বলতে চাইছে যে সকাল থেকে লোকে নিজের প্রয়োজনে তোরা কত মানুষ এখানে আসে, কত খেয়াল রাখে, কিন্তু রাত্রির শেষে সন্ধে নামার সঙ্গে সঙ্গে কিন্তু সেই হাটের আর কেউ খোঁজ খবর রাখে না। হাটকে তখন একাই সেই ফাঁকা জায়গার মধ্যে বিরাজ করতে হয়, অন্ধকারের মধ্যে। তো বাতাসের আওয়াজটাকে কবি এখানে কি বলেছেন, বিদ্রুপবাসী, অর্থাৎ ব্যঙ্গ করছে যেন। নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে, একক মানে একটা কাকের ডাকে, অর্থাৎ এখানে নির্জনতাটাকে ফুটিয়ে তোলার জন্য কবি এই লাইনটি ব্যবহার করেছেন। পরে দেখো কি বলছে, দিবসেতে সেতা কত কোলাহল চেনা অচেনার ভিড়ে কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সেই ঠাঁই ঘিরে। দিবসেতে সেতা কত কোলাহল চেনা অচেনার ভিড়ে, অর্থাৎ সেখানে দিনের বেলা কত লোকের মানুষের আগমন ঘটে, অনেক মানুষের চিৎকার শোনা যায়, প্রচুর মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। কত না ছিন্ন চরণ চিহ্ন, অর্থাৎ মানুষের মাটির মধ্যে মানুষের পায়ের ছাপ, চরণ চিহ্ন মানে পায়ের ছাপ, সেই চিহ্ন মানে কি, একটা পায়ের ছাপের উপর মানুষ আবার একটা পা, মানে এত ভিড় যে মানুষের
পায়ের চিহ্নগুলোকে ঠিক মতো বোঝা যাচ্ছে না, তাই বলছি যে ছিন্ন চরণ চিহ্ন, একটা পায়ের চাপের উপর একটা পায়ের চাপ হচ্ছে, এত মানুষের ভিড় ছড়ানো সে ঠাঁই ঘিরে মানে এখানে ওই হাটকে বোঝানো হচ্ছে। মাল চেনাচিনি দর জানা জানি, কানাকড়ি নিয়ে কত টানাটানি, হানাহানি করে কেউ নিল ভরে কেউ গেল খালি ফিরে, দিবসে থাকে না কথার অন্ত, চেনা অচেনার ভিড়ে। কি বলছে? মাল চেনাচিনি অর্থাৎ ভালো ভালো জিনিসপত্র দেখে কিনে নেওয়া, দর জানা জানি কেমন দাম, বাজারে গেলে যেটা হয় ঠিকঠাক ভাবে দাম জেনে নেওয়া, কানাকড়ি নিয়ে কত টানাটানি, কানাকড়ি নিয়ে বলতে দাম কমানো, একটু অল্প দাম নিয়ে একটু কম হবে না, বেশি হবে না, এরকম একটা। হানাহানি করে কেউ নিল ভরে কেউ গেল খালি ফিরে, কেউ দরদাম করে একটু ভালো জিনিসটা কিনে নিল, কেউ আবার পেল না। দিবসে থাকে না কথার অন্ত, চেনা অচেনার ভিড়ে। অর্থাৎ মানুষের যখন হাট বসে তখন কিন্তু অনেক মানুষের আগমন ঘটে এবং তারা কিন্তু সেখানে মানুষের সঙ্গে আলাপ হয়, অনেক একটা কোলাহল মুখর পরিবেশ তৈরি হয়। তো এইরকমই দিবসে থাকে না কথার অন্ত, চেনা অচেনার ভিড়ে। অর্থাৎ সেখানে কিন্তু কথার কোনো শেষ নেই। পরে দেখো কি বলছে, কত কে আসিল কত বা আসিছে, কত না আসিবে হেতা। বলছে কত কে আসিল, কত মানুষের আগমন ঘটছে, কত বা আসিছে আরো আসবে অনেকে, কত না আসিবে হেতা। হেতা বলতে এইখানে অর্থাৎ হাটকে বোঝানো হচ্ছে। ওপারের লোক নামালে পসরা, ছুটে এপারের ক্রেতা। ও দূর থেকে কোনো গ্রাম থেকে যদি জিনিসপত্র নিয়ে আসে, পসরা মানে হচ্ছে জিনিসপত্র, তারা যদি নিয়ে আসে, ছুটে এপারের ক্রেতা অর্থাৎ এখানকার মানুষরা সেই জিনিসপত্র কেনার জন্য ছুটে যায়। পরে দেখো কি বলছে, শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরকের ছল, বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা। শিশির বিমল, শিশিরের নির্মল, বিমল বলতে নির্মল স্বচ্ছ যেটা, প্রভাতের ফল অর্থাৎ সকালবেলায় যখন সবজিগুলোকে নিয়ে আসা হয়, সকালবেলায় যখন চাষিরা সবজিগুলোকে নিয়ে আসে হাটে, তখন সেগুলো কি থাকে? টাটকা থাকে, তাই না? সেগুলো কিন্তু টাটকা সবজি থাকে। ওই শত হাতে সহি পরকের চল, কিন্তু যখন হাটের মধ্যে সেই জিনিসগুলোকে নিয়ে আসা হয়, তখন যারা কিনতে আসে তারা কি করে? জিনিসগুলোকে নাড়ানাড়ি করে দেখে আর কি, অর্থাৎ পরখ করে, অর্থাৎ যাচাই করে নেয় যে জিনিসটা ভালো কিনা, টাটকা কিনা। তো এইভাবে অনেকে কিনুক আর না কিনুক, কিন্তু একটা জিনিসটাকে নেড়ে দেখা সেই জিনিসটা ভালো না খারাপ। তো এইভাবে সারাদিন ধরে সেই জিনিসটা নিয়ে যখন মানুষ যাচাই করতে শুরু করে, তখন কিন্তু মানুষের হাতের স্পর্শে কিন্তু সেই জিনিসের টাটকা গুণটা তখন আর কিন্তু থাকে না, সেই সবজিটার টাটকা গুণটা থাকে না। তাই কি হতে হয়, সেই জিনিসটা যদি মানুষের হাতের স্পর্শে টাটকা গুণটা হারিয়ে যায়, তো সকালবেলায় যে জিনিসটার মূল্য অধিক ছিল টাটকা হওয়ার জন্য, কিন্তু বিকেল বেলা অর্থাৎ দিন যখন ফুরিয়ে আসছে, তখন চাষি কি করে, সেই টাটকা ফলটা তো তখন থাকে না, তখন কি হয়, বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা। বিকাল বেলায় বিকায় হেলায় অর্থাৎ অল্প দামেই সেই জিনিসটাকে দিয়ে দিতে হয়। সহিয়া নীরব ব্যথা অর্থাৎ যে জিনিসটা সকালবেলায় নিয়ে আসে, সেগুলো কোনো সবজি হোক, টাটকা সবজি, সেটা মানুষের হাতের স্পর্শে সারাদিনের কি করছে, সে তার টাটকা গুণটা হারিয়ে ফেলছে এবং তাকে অল্প মূল্যে বিক্রি করে দিতে হচ্ছে। তাই এখানে বলছে বিকায় হেলায় অর্থাৎ অল্প মূল্যে দিয়ে দেওয়া হচ্ছে। হিসাব নাহি রে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা। এই হিসাব নাই, এই হিসাব নাই এর কথাটার মানে আমি শেষে বলছি তোমাদেরকে। পরে অংশটা দেখো, এই অংশটার মধ্যে দিয়ে তুমি অন্তর্নিহিত অর্থটাকে জানতে পারবে। নতুন করিয়া বসার ভাঙা, পুরনো হাটের মেলা, দিবস রাত্রি নতুন যাত্রী নিত্য নাটের খেলা। কি বলছে? নতুন করিয়া বসার ভাঙা, পুরনো হাটের মেলা। হাট কি হয়? ভেঙে যায়, আবার একটা নির্দিষ্ট দিনে হাট এসে বসে। এটা চলতেই থাকে, সারা বছর ধরে চলতে থাকে। দিবস রাত্রি নতুন যাত্রী, দিবস রাত্রি রাত দিন ধরে নতুন যাত্রী অর্থাৎ বিভিন্ন মানুষের আগমন ঘটে সেখানে। নিত্য নাটের খেলা, নিত্য নাটের খেলা বলতে অর্থাৎ নাটকে কি দেখা যায়, বিভিন্ন যারা অভিনয় করে তারা যখন রঙ্গমঞ্চে আসে অর্থাৎ স্টেজে যখন আসে, যার যখন অভিনয় থাকে, অভিনয়ের সময় সে স্টেজে আসে, তার অভিনয় শেষ হলে সে কিন্তু স্টেজ থেকে বেরিয়ে চলে যায়। তো নিত্য নাটের খেলা এটাই বলছে, অর্থাৎ নাটকে
যেটা হয়ে থাকে যে মানুষের যখন অভিনয় আসে তখন সে অভিনয় করে এবং অভিনয় সেরে বেরিয়ে চলে, হাটেও সেরকম মানুষ নিজের প্রয়োজনে হাটে আসে এবং সন্ধ্যার আগে সে হাট থেকে নিজের বাড়িতে ফিরে যায়। খোলা আছে হাট মুক্ত বাতাসে, বাধা নাই ওগো যে যায় যে আসে, কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে, ঘরে ফিরিবার বেলা, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। এই যে চিরকাল একই খেলা, এই শব্দটার লাইনটার মধ্যে দিয়ে আমরা অন্তর্নিহিত অর্থটা খুঁজে পাবো। এখানে হাট হচ্ছে একটা রূপক হিসাবে ব্যবহার করেছেন আমাদের কবি, এখানে হাটকে একটা রূপক হিসাবে তুলে ধরেছে। হাটের মধ্যে দিয়ে কবি এখানে হাটের বর্ণনা দিয়েছে ঠিকই, কিন্তু হাটের মধ্যে দিয়ে আমাদেরকে একটা অন্য একটা অর্থ আমাদের কাছে তুলে ধরেছেন। আমাদের এই পৃথিবীর মধ্যে বহু মানুষের প্রতিদিন জন্মগ্রহণ হচ্ছে, প্রচুর মানুষ এসে এই পৃথিবীতে ভিড় করছে এবং জীবনের সুখ দুঃখ, পাওয়া না পাওয়া প্রভৃতির মধ্যে দিয়ে একটা সময় তার জীবন শেষ হয়ে যাচ্ছে এবং মৃত্যুর মধ্যে দিয়ে সেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আমাদের এই হাট ঠিক তেমনি এই পৃথিবীর মতোই, এখানে বহু মানুষের আগমন ঘটে, জিনিস কেনা বেচা হয়, দর জানাজানি হয় এবং দিনের শেষে তাদেরকে এই হাট ছেড়ে চলে যেতে হয়। আমাদের পৃথিবীর মধ্যেও একই, এই চিরকাল একই খেলায় চলছে। মানুষের জন্মগ্রহণ হচ্ছে, মানুষ জন্মাচ্ছে, একটা সময় মানুষ সুখ দুঃখের মধ্যে দিয়ে কাটাচ্ছে এবং মৃত্যুর কোলে অর্থাৎ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। এটাই হচ্ছে অন্তর্নিহিত অর্থ। এখানে হাটকে কবি আমাদের রূপক হিসেবে ব্যবহার করেছেন এবং হাটকে কি বলছেন যে পৃথিবী, সেই হাটের মধ্যে মানুষের আগমন ঘটে, তেমনি আমাদের এই জীবন, মানুষের যে জীবন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে কিন্তু এগোতে হয়। সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, এই যে কথাটা বলছে যে কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে, অর্থাৎ হাটে যেমন মানুষ জিনিস বিক্রি করতে এসে যেমন কেউ লাভবান হয়, কাউকে আবার লোকসান করে বাড়ি ফিরে যেতে হয়, তেমনি আমাদের মধ্যেও জীবনে কেউ সফল হয়, কেউ অসফল হয়েই থেকে যায়, জীবনের কাজে সফল নাও হতে পারে। তাই বলছে কেহ কাঁদে কেউ গাঁটে করি বাঁধে, ঘরে ফিরিবার বেলা, অর্থাৎ তাকে ঘরে ফিরিবার বেলা বলতে অর্থাৎ এখানে মানুষের মৃত্যুটাকে বোঝানো হচ্ছে। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা, এই যে একই খেলায় চলছে মানুষের মধ্যে, কিন্তু এই জন্ম মৃত্যু এটা কিন্তু চলতেই থাকছে। তো এটা হচ্ছে এই অন্তর্নিহিত অর্থ। তোমরা পড়বে, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বে, যেটা লাইনটা বুঝতে পারছো না অবশ্যই দাগ দিয়ে রাখবে, আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাদের এটার বিষয় সংক্ষেপটা দিয়ে দেবো তোমাদেরকে এবং এটার মধ্যে তাহলে তোমাদের সুবিধা হবে পড়তে। আর এখানে যে অর্থগুলো আছে সেগুলো একটু পড়বে, তোমাদের বইয়ের মধ্যে দেখবে দেওয়া আছে, সেগুলো পড়বে একটু। খুব সুন্দর একটা কবিতা। আর যেটা বলবো যে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হয়, ব্যাখ্যাদমিক প্রশ্ন বেশি হয়, ব্যাখ্যাদমিক প্রশ্নগুলো তোমাদের কিছুটা দেবো, তোমরা যদি লিখতে পারছো তো খুব ভালো, নাহলে আমি কিছুটা তোমাদেরকে সাহায্য করবো লিখতে, ঠিক আছে? তো আজকে ক্লাসটি এতদূর পর্যন্ত, ঠিক আছে।